জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাদাত কলেজ ও অন্যান্য কলেজে স্নাতকোত্তর অর্থনীতি বিভাগে ভর্তিকৃত শেষ পর্বের শিক্ষার্থীরা তোমরা ভালো আছো নিশ্চয়ই। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়টাতে দীর্ঘদিন ধরেই তোমরা বাসায় আছো, কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত আছো এবং হতাশগ্রস্ত আছো, এবং সেই সাথে তোমরা একঘেয়েমিও বোধ করছো নিশ্চয়ই। কারণ আমরা প্রায় দীর্ঘ 3.5-4 মাস ধরে একটা আবদ্ধ অবস্থায় রয়েছি, বাইরে বের হতে পারি না, নির্ধারিত কাজগুলো করতে পারি না, ব্যবসা বাণিজ্যের মন্দা, নিশ্চয়ই চাকরি বাকরির অবস্থাও ভালো নয়। যেখানে আমরা কাজ করছি না কেন আমাদের সন্তুষ্টি কিন্তু আসছে না। তারপরে অন্তত পক্ষে একটা কথা আমরা অবশ্যই বিবেচনা করতে পারি, সেটা হলো অন্তত পক্ষে আমরা সুস্থ আছি। সংক্রমণের এই সময়টাতে অন্তত পক্ষে আমরা সুস্থ আছি। যারা অসুস্থ হয়ে পড়েছি, বাসায় চিকিৎসা নিচ্ছি অথবা হাসপাতালের শরণাপন্ন হয়েছি, আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, তারা কিন্তু যথেষ্ট শঙ্কাযুক্ত অবস্থায় আছি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, এরকম একটা অবস্থা। তো আমরা যারা ভালো আছি আমরা অবশ্যই শুকরিয়া করব, এবং যারা অসুস্থ অবস্থায় আছে তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব যে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে। তো তোমরা ইতিমধ্যেই জানো যে অর্থনীতিতে এক ধরনের মন্দা অবস্থা চলে আসছে, কর্মসংস্থানের উপর, বিনিয়োগ সঞ্চয় এবং অন্যান্য সব ক্ষেত্রেই এক ধরনের মন্দাও ভবিষ্যতে চলে আসবে। তো এই সংক্রমণ অবস্থা চলে গেলে আমরা শিক্ষার্থীরা ঠিক কোন অবস্থায় দাঁড়াবে, আমাদের পেশাগত অবস্থান কোথায় যাবে, আমরা কোন চাকরি করব, কী ধরনের ব্যবসা করব, বা অন্য কোনো কর্মক্ষেত্র থাকলে সেখানে আমাদের অবস্থান কী হবে, সেটা কিন্তু আমাদের এখনই বসে চিন্তা করতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে আছি, মাস্টার্সের শেষ পর্বে আছি। আমাদের সেই বিষয়টা চিন্তা করেই কিন্তু আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতের জায়গাটা কিন্তু আমরা বাসায় ভালোভাবে বসে থেকেই করতে পারি, বিভিন্ন সহযোগিতা নিয়ে। তো সেই কাজটা আমরা আমাদের মতো করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। অনলাইন পর্বে আজকে মাস্টার শেষ পর্বের অর্থনীতি বিভাগের দ্বিতীয় ক্লাস, বক্তৃতা 2। তোমরা প্রথম ক্লাসে জেনেছ স্লাস্কিস ইকুয়েশন বা স্লাস্কির সমীকরণ কি, কিভাবে আমরা স্লাস্কির সমীকরণ পেতে পারি, এই বিষয়টা আমরা প্রথম ক্লাসে ভালোভাবে আশা করি রপ্ত করতে পেরেছি, জানতে পেরেছি। আজকে আমরা দেখব যে স্লাস্কির এই সমীকরণ থেকে কিভাবে বিভিন্ন দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন দ্রব্যের প্রকৃতি আমরা স্লাস্কির সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা স্লাস্কির সমীকরণ জানি যে দাম প্রভাব সমান হচ্ছে পরিবর্তক বা বিকল্প প্রভাব যোগ আয় প্রভাব। দাম প্রভাব কি সেটা আমরা জানি যে কোনো দ্রব্যের চাহিদা অন্যান্য বিষয়াদির উপর নির্ভরশীল হলেও শুধুমাত্র দামের পরিবর্তনের সাপেক্ষে ওই দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় দাম প্রভাব। এখন এই চাহিদার পরিবর্তনটা দুটো দিক থেকে হয়, একটি হচ্ছে পরিবর্তক প্রভাব আর একটি হচ্ছে আয় প্রভাব। আমরা জানি পরিবর্তক প্রভাব কাকে বলে। পরিবর্তক প্রভাব সেই প্রভাবকেই বলে যে প্রভাবে উক্ত দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে তার চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় পরিবর্তক প্রভাব। কীরকম? আমরা যদি এরকম একটা উদাহরণের কথা ধরি যে যদি আপেলের হালি 50 টাকার থেকে কমে 40 টাকা হয়, তাহলে আপেলের চাহিদা যদি 10 হালি বেড়ে যায়, এটা কী জন্য বেড়ে যাবে? কারণ আপেলটা তার পরিবর্তক দ্রব্য যদি ধরি নাশপাতি, সেই নাশপাতি দ্রব্যের তুলনায় সস্তা হয়ে যাবে। এই আপেক্ষিক পরিবর্তনের ফলে ভোক্তা যদি ওই দ্রব্যের চাহিদার পরিমাণ বাড়ায় 10 হালি, তাহলে এটাকে আমরা বলবো পরিবর্তক প্রভাব। ঠিক আছে, অর্থাৎ দ্রব্যের আপেক্ষিক দাম পরিবর্তনের ফলে তার চাহিদার যে পরিবর্তন হয় সেটা হলো পরিবর্তক প্রভাব। আর আয় প্রভাব কোনটা?
আয় প্রভাব হচ্ছে এই দামের আপেক্ষিক পরিবর্তনটা স্থির রেখে ভোক্তার প্রকৃত আয় পরিবর্তনের ফলে উক্ত দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় প্রভাব। কীরকম? যদি আমরা বিবেচনা করি যে দ্রব্যের দাম কমে গেছে, আপেলের দাম হালি প্রতি 50 টাকার থেকে 40 টাকা হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ভোক্তা যদি আগে 5 হালি আপেল কিনত, তাহলে তার যে টাকা খরচ হতো এখন সেই একই হালি পরিমাণ আপেল কিনে তার হাতে কিছু অর্থ বেঁচে যাবে। এই বেঁচে যাওয়া অর্থ হতে ভোক্তা যদি ওই দ্রব্য আরও কিছু পরিমাণ বেশি কিনে, তাহলে এই পরিস্থিতিটাকে বলবে কি? আয় প্রভাব। স্বাভাবিক দ্রব্য হলে সে এই দ্রব্যটা একটু বেশি পরিমাণে কিনবে, কারণ তার আয় প্রভাবের কারণে সে একটু বেশি পরিমাণ কিনতেছে, তার প্রকৃত আয় বেড়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে দ্রব্যটা এরকম স্বাভাবিক দ্রব্য হলে এই পরিবর্তক প্রভাবের কারণে দাম কমে গেলে সে একটু বেশি পরিমাণ ক্রয় করবে, আবার ধনাত্মক আয় প্রভাবের কারণেও সে একটু বেশি পরিমাণ ক্রয় করবে। অ্যাজ এ রেজাল্ট সে দাম প্রভাবের কারণে উক্ত দ্রব্যটা দাম কমে গেলে সেই দ্রব্যের পরিমাণ বেশি ক্রয় করবে। তো এরূপ আমরা দাম প্রভাবকে আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাব দুই প্রভাবের সম্মেলনে গড়ে উঠেছে, এ কথা আমরা স্লাস্কির সমীকরণ থেকে বলতে পারি। তো আমরা আজকে তাই একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যে এই স্লাস্কির সমীকরণ দ্বারা কিভাবে আমরা এই বিভিন্ন দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করতে পারি। বিভিন্ন দ্রব্যের প্রকৃতি কীরকম হতে পারে? দ্রব্যের দামের সাথে তার চাহিদার একটা সম্পর্ক আছে, চাহিদা বিধি থেকে আমরা জানি। দামের সাথে তার চাহিদার সম্পর্কটা কীরকম হবে সেই সম্পর্কের উপর নির্ভর করে আমরা বলবো যে দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য নাকি নিকৃষ্ট দ্রব্য নাকি গিফেন দ্রব্য। যদি স্বাভাবিক দ্রব্য হয় তাহলে অবশ্যই উক্ত দ্রব্যের দাম কমে গেলে তার চাহিদা বাড়বে, বা দাম বেড়ে গেলে তার চাহিদা কমে যাবে। দ্রব্যটি যদি নিকৃষ্ট হয় তাহলে উক্ত দ্রব্যের দাম কমার ফলে তার চাহিদা বাড়বে বটে, তবে সেটা স্বাভাবিক দ্রব্যের তুলনায় অতটুকু বাড়বে না, একটু কম পরিমাণ বাড়বে। উল্টোভাবে বলতে গেলে দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে, কিন্তু চাহিদা স্বাভাবিক দ্রব্যের তুলনায় অতটুকু কমবে না, তুলনামূলক কম পরিমাণ কমবে। অর্থাৎ সাড়া দেওয়ার মাত্রা নিকৃষ্ট দ্রব্যের বেলায় কম হবে। ঠিক আছে? আর গিফেন দ্রব্য কাকে বলবে? গিফেন দ্রব্য ওই দ্রব্যকেই বলবে যে দ্রব্যের দামের সাথে চাহিদার একটা সমমুখী সম্পর্ক বিরাজমান থাকবে। অর্থাৎ দাম কমলে চাহিদা কমে যাবে, বা দাম বাড়লে চাহিদা বেড়ে যাবে। ঠিক আছে? এই তিন ধরনের দ্রব্যের প্রকৃতি আমরা ব্যাখ্যা করব কিসের সাহায্যে? স্লাস্কির সমীকরণের সাহায্যে। ঠিক আছে শিক্ষার্থীরা? তো এবার আমরা বোর্ডে বোঝার চেষ্টা করব যে স্লাস্কির সমীকরণ থেকে আমরা কিভাবে আসলে তিনটা দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করতে পারি। আমরা বোর্ডে যাই। বোর্ডে আমরা দেখছি যে স্লাস্কির সমীকরণ হচ্ছে dx বাই dpx ইন্টু px বাই x, এটা হচ্ছে দাম প্রভাব, সেটা সমান হচ্ছে ডেল এক্স বাই ডেল px ইন্টু px বাই px। এটা আয় স্থির অবস্থায় আমরা পরিবর্তক প্রভাব বিবেচনা করি, মাইনাস ডেল এক্স বাই ডেল এম ইন্টু px, এটা হচ্ছে আয় প্রভাব যখন এই পরিবর্তনটা আমরা এক্স দ্রব্যের দাম স্থির বিবেচনা সাপেক্ষে করি। এটা হচ্ছে আমাদের স্লাস্কির সমীকরণ। শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডে খেয়াল করে দেখো যে আমরা তিনটা পরিস্থিতি নিয়েছি, 1, 2, 3। তিনটা পরিস্থিতিতেই আমরা পরিবর্তক প্রভাব, আয় প্রভাব, দাম প্রভাব এবং শেষে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করেছি, এবং সেখান থেকে আমরা চিত্রে যাওয়ার চেষ্টা করেছি যে চিত্র দ্বারাও কীভাবে আমরা বিভিন্ন দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করতে পারি। প্রথমে আসি পরিবর্তক প্রভাবে। আমরা জানি আমাদের অর্থনীতির আলোচনা থেকে
কনজিউমার বিহেভিয়ারের আলোচনা থেকে, যে পরিবর্তক প্রভাব সর্বক্ষেত্রেই ঋণাত্মক। তোমরা দেখো 3টা পরিস্থিতিতেই পরিবর্তক প্রভাব ঋণাত্মক। এই পরিবর্তক প্রভাব ঋণাত্মক কেন? কারণ হচ্ছে দ্রব্যটা স্বাভাবিক, নিকৃষ্ট বা গিফেন যে ধরনের দ্রব্যই হোক না কেন, উক্ত দ্রব্যের দাম যদি পরিবর্তন হয় তাহলে সেটা তার পরিবর্তক দ্রব্যের তুলনায় সস্তা হয়ে যায় অথবা দামি হয়ে যায়। যদি সস্তা হয় তাহলে এই সস্তা পণ্যটি সে বেশি পরিমাণ ক্রয় করবে, যদি দামি হয় তাহলে দামি দ্রব্যটা কম ক্রয় করবে। কী জন্য? কারণ সেটা তার পরিবর্তক দ্রব্যের তুলনায় আপেক্ষিকভাবে সস্তা হয়ে গেছে অথবা দামি হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে দাম কমে গেলে সেটা স্বাভাবিক, নিকৃষ্ট বা গিফেন যে ধরনের দ্রব্যই হোক না কেন, দাম কমে গেলে তার চাহিদার পরিমাণ বাড়বে, কেননা পরিবর্তক প্রভাব ঋণাত্মক। এটা সব দ্রব্যের ক্ষেত্রেই। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে জানলাম যে পরিবর্তক প্রভাব সব দ্রব্যের ক্ষেত্রেই ঋণাত্মক। এখন আমরা আয় প্রভাবের ক্ষেত্রে আসি, যে আয় প্রভাব ধনাত্মক না ঋণাত্মক তার উপরেই নির্ভর করবে আসলে যে দ্রব্যের প্রকৃতিটা কী ধরনের হয়। ঠিক আছে, এখন আয় প্রভাব প্রথমেই ধনাত্মক নেওয়া হয়েছে। অর্থাৎ ধনাত্মক হওয়ার অর্থ হলো যে ভোক্তার প্রকৃত আয় বেড়ে গেলে উক্ত দ্রব্যের চাহিদা বাড়বে, এটাকে বলছে আয় প্রভাব ধনাত্মক। ঠিক আছে, কীরকম? আমরা যদি পরিবর্তক প্রভাবে যাই, যে পরিবর্তক প্রভাব ঋণাত্মক, এটা যদি আমরা আগের আপেলের উদাহরণ দিয়ে বুঝি এরকমভাবে, যে আপেলের হালি প্রতি দাম 50 টাকা থেকে কমে 40 টাকা হলো, অর্থাৎ দাম কমে গেল 10 টাকা। এরূপ ক্ষেত্রে যদি এরকম হয় যে পরিবর্তক প্রভাবের কারণে সেটা আপেলটা তার পরিবর্তক দ্রব্য নাশপাতির তুলনায় সস্তা হয়ে গেল, দাম কমে গেলে এটা তুলনামূলক সস্তা হয়ে গেল। এখন এই সস্তা পণ্যটি সে যদি ধরি যে 10 হালি বেশি ক্রয় করে বা চাহিদা করে, তাহলে এটা হবে পরিবর্তক প্রভাব। অর্থাৎ নাশপাতির তুলনায় আপেল আপেক্ষিকভাবে সস্তা হয়ে গেছে, এই সস্তা পণ্যটি ভোক্তা অতিরিক্ত 10 হালি ক্রয় করতেছে, এটা পরিবর্তক প্রভাবের কারণে। আবার আয় প্রভাবের কারণে যদি সে আরও 10 হালি পরিমাণ আপেল বেশি ক্রয় করে, কিভাবে? যদি তার কাছে এই বিবেচনা বোধ আসে যে আগের পরিমাণ আপেল কিনে যেহেতু পণ্যটার দাম সস্তা হয়ে গেছে, কিছু পরিমাণ অর্থ তার হাতে বেঁচে যায়, অর্থাৎ আয় প্রভাব ধনাত্মক হয় বা প্রকৃত আয় তার নিকট বেড়ে যায়। তাহলে উক্ত দ্রব্য যদি সে একটু বেশি পরিমাণ ক্রয় করে, অর্থাৎ বাড়তি 10 হালি পরিমাণ সে ক্রয় করে, তাহলে পরিবর্তক প্রভাবের কারণে সে বাড়তি 10 হালি ক্রয় করতেছে। আবার ধনাত্মক আয় প্রভাবের কারণেও সে বাড়তি 10 হালি বেশি আপেল ভোগ বা চাহিদা করতেছে। এই 10 হালি আর 10 হালি দুইটা মিলে হয় 20 হালি অতিরিক্ত আপেল সে ক্রয় করে। এই দুইটা মিলে অ্যাজ এ রেজাল্ট হিসেবে তার দাম প্রভাব হয় ঋণাত্মক। ঠিক আছে, এই দাম প্রভাব ঋণাত্মক হওয়ার কারণে দ্রব্যটা হয় স্বাভাবিক। দাম প্রভাব ঋণাত্মক হওয়ার অর্থ হচ্ছে দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে বা দাম বাড়লে তার চাহিদা কমে, এই জন্য দাম প্রভাব এখানে ঋণাত্মক হয়, দ্রব্যের প্রকৃতিটা হয় স্বাভাবিক। আমরা যদি চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে প্রাথমিক অবস্থায় ভোক্তা ই বিন্দুতে ভারসাম্য লাভ করে, এখন যদি এক্স দ্রব্যের দাম কমে যায় বা আপেলের দাম কমে যায়, তাহলে সে পরিবর্তক প্রভাবের কারণে তার ভারসাম্য আসে ই1 বিন্দুতে। ই1 বিন্দু অনুযায়ী দেখা যায় যে এই এতটুকু পরিমাণ, তীর চিহ্ন দ্বারা দেখো যেখানে লেখা আছে এসই, মানে সাবস্টিটিউশন ইফেক্ট, মানে বিকল্প বা পরিবর্তক প্রভাব, এইটুকু পরিমাণ বেশি দ্রব্য ক্রয় করে। উদাহরণ হিসেবে আমরা যদি বলি 10 হালি আপেল সে বেশি চাহিদা করে, এসই পরিমাণ। এটা কি জন্য? পরিবর্তক প্রভাব ঋণাত্মক হওয়ার জন্য, এবং এই পরিবর্তক প্রভাব ঋণাত্মক হওয়ার জন্যই সে বাড়তি
10 হালি পরিমাণ আপেল বেশি চাহিদা করতেছে। ঠিক আছে, এখন যেহেতু ভোক্তার ভোক্তার আয় প্রভাব ধনাত্মক, এই ধনাত্মক আয় প্রভাবের কারণে সে উক্ত পণ্য আরও একটু বেশি পরিমাণ ভোগ বা চাহিদা করবে। এখন ভারসাম্য চলে যাবে তাহলে E1 বিন্দু থেকে E2 বিন্দুতে। E2 বিন্দুতে গেলে সে দেখো বাড়তি এতটুকু পরিমাণ দ্রব্য বেশি চাহিদা করবে, IE পরিমাণ। IE হচ্ছে ইনকাম ইফেক্ট। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে SE এবং IE সাবস্টিটিউশন ইফেক্ট এবং ইনকাম ইফেক্ট, এই দুটো ইফেক্ট মিলেই তার মোট দাম প্রভাব বা প্রাইস ইফেক্ট হচ্ছে এই এতটুকু। অর্থাৎ ওই এক্স দ্রব্য বা আপেলের দাম কমার ফলে পরিবর্তক প্রভাব এবং আয় প্রভাবের কারণে সে বাড়তি এতটুকু পরিমাণ দ্রব্য ক্রয় বা চাহিদা করতেছে। ঠিক আছে, অর্থাৎ দেখা গেল যে দ্রব্যের দাম কমলো, ফলে তার চাহিদা কি হলো, বেড়ে গেল। এটা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে এবং স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা এরকম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝলে আশা করি স্বাভাবিক দ্রব্যের প্রকৃতি। এবার আমরা যাব 2 নম্বর পরিস্থিতিতে। 2 নম্বরের ক্ষেত্রে পরিবর্তক প্রভাব ঋণাত্মক। ধরি আমরা এক্স দ্রব্য বা আপেলের দাম কমে যাওয়াতে পরিবর্তক প্রভাবের কারণে সে 10 হালি আপেল বেশি ক্রয় করতেছে। এখানে এবার একটু ভিন্ন পরিস্থিতি দেখো, আয় প্রভাব আগে ছিল এই ক্ষেত্রে ধনাত্মক, এই ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক এবং কম শক্তিশালী। ঋণাত্মক হওয়ার অর্থ হলো যে এবার ভোক্তা কিন্তু এই আপেল পণ্যটিকে বা এক্স পণ্যটিকে সে একটু নিকৃষ্ট বলে বিবেচনা করতেছে, ইনফেরিয়র বলে বিবেচনা করতেছে। এই ক্ষেত্রে তার প্রকৃত আয় বাড়লেও, অর্থাৎ আগের পরিমাণ জিনিস কিনে কিছু অর্থ হাতে বেঁচে গেলে প্রকৃত আয় তার বাড়ে। প্রকৃত আয় বেড়ে গেলেও এখানে ভোক্তা কিন্তু ওই বাড়তি আয়টুকু এই দ্রব্য ক্রয়ে সে ব্যয় করতেছে না, বরং সে এই দ্রব্যের ক্রয় বা চাহিদা কমিয়ে দিচ্ছে। সেই চাহিদা বা ক্রয়টা যদি কম হয়, ধরি উদাহরণ হিসেবে যে 2 হালি কম হয়, আয় প্রভাব যেহেতু ঋণাত্মক এবং এটা কম শক্তিশালী, যদি 2 হালি ধরি তাহলে দেখা যাচ্ছে যে পরিবর্তক প্রভাবের কারণে দাম কমে গেলে 10 হালি বেশি ভোগ করতেছে। আবার ঋণাত্মক আয় প্রভাবের কারণে সে 2 হালি কম ক্রয় করতেছে বা চাহিদা করতেছে। তাহলে 10 হালি বাড়তি আর 2 হালি হ্রাস, নেট হিসেবে থাকে তার 8 হালি আপেল। এই 8 হালি আপেল থাকার কারণে দেখা যাচ্ছে যে দামের সাথে উক্ত দ্রব্যের চাহিদার একটা বিপরীত সম্পর্ক নির্দেশ করতেছে। সেজন্য দাম প্রভাব হচ্ছে এখানে কি ঋণাত্মক। এখানেও দাম প্রভাব ঋণাত্মক, তবে আগেকার মতো অত শক্তিশালী নয়। ঠিক আছে, এখানে দাম কমে যাওয়ার কারণে আগের মতো আপেলের চাহিদা 20 হালি না বেড়ে, স্বাভাবিক দ্রব্যের মতো 20 হালি না বেড়ে এবার আপেলের চাহিদা বাড়তেছে কয় হালি, 8 হালি। কারণ 10 হালি ছিল পরিবর্তক প্রভাবের কারণে, এখান থেকে 2 হালি ঋণাত্মক আয় প্রভাবের কারণে কমে যাচ্ছে। এই সম্পর্কটাকে এজন্য বলা হয়, দাম প্রভাবটাকে বলা হয় ঋণাত্মক। এজন্য এই দ্রব্যটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট কেন হলো? কারণ পরিবর্তক প্রভাব ঋণাত্মক, কিন্তু আয় প্রভাব ঋণাত্মক হলেও সেটা কম শক্তিশালী। ঠিক আছে, এই দ্রব্যটা হলো নিকৃষ্ট। এটা যদি আমরা চিত্রে দেখি তাহলে আমরা দেখব E0 অনুযায়ী প্রাথমিক যে ভোগ সেটা হলো এই পর্যায়ে। এখন পরিবর্তক প্রভাব আগের মতোই, আপেলের ভোগ বেড়ে যাচ্ছে 10 হালি দাম কমার ফলে এতটুকু তার, দেখো একটু বোর্ডে, এতটুকু তার পরিবর্তক প্রভাব SE সাবস্টিটিউশন এফেক্ট 10 হালি। এখন এই E1 বিন্দুতে তার পরিবর্তক প্রভাবের কারণে ভারসাম্য আসলো। এখান থেকে তার ভারসাম্যটা আবার চলে গেল কোথায়, E2 বিন্দুতে। অর্থাৎ ঋণাত্মক আয় প্রভাবের কারণে তার আপেলের চাহিদা কমে গেল 2 হালি।
এই যে এখানে উল্টো তীর চিহ্ন দিয়ে লেখা আছে দেখো IE অর্থাৎ ইনকাম ইফেক্ট। অ্যাজ এ রেজাল্ট 10 হালি বেড়ে গেল, 2 হালি কমে 8 হালি হয়ে গেল এক্স দ্রব্যের চাহিদা। এই 8 হালি নির্দেশ করতেছে PE দ্বারা, এই যে এতটুকু PE দ্বারা নির্দেশ করছে, অর্থাৎ প্রাইস ইফেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রেও এক্স দ্রব্য বা আপেলের দাম কমার ফলে তার চাহিদা বাড়তেছে, তবে সেটা স্বাভাবিক দ্রব্যের তুলনায় কম পরিমাণ বাড়তেছে, অর্থাৎ সাড়া দেওয়ার মাত্রা কম। এই জন্য নিকৃষ্ট দ্রব্যের বেলায় চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হলেও এটা কিন্তু স্বাভাবিক দ্রব্যের মতো অতটা ফ্ল্যাট চাহিদা রেখা না, এটা একটু স্টিপ বা খাড়া চাহিদা রেখা, অর্থাৎ সাড়া দেওয়ার মাত্রা কম। ঠিক আছে বন্ধুরা, আমরা নিকৃষ্ট দ্রব্য বুঝলাম। এবার আমরা তৃতীয় পরিস্থিতিতে আসবো। এই ক্ষেত্রেও আমরা যেহেতু জানি সকল ক্ষেত্রেই ঋণাত্মক পরিবর্তক প্রভাব, এই ক্ষেত্রেও পরিবর্তক প্রভাব ঋণাত্মক, আয় প্রভাব ঋণাত্মক হলেও এটা অধিক শক্তিশালী। এখন কিন্তু আয় প্রভাবটা ঋণাত্মক এবং অধিক শক্তিশালী। আমরা পরিবর্তক প্রভাব এর কারণে এক্স দ্রব্য বা আপেলের দাম কমার ফলে তার চাহিদা বেড়ে গেছে, আমরা ধরেছি 10 হালি। এবার ঋণাত্মক আয় প্রভাব অধিক শক্তিশালী, অর্থাৎ আমরা যদি কাল্পনিকভাবে ধরি যে ঋণাত্মক আয় প্রভাবের কারণে তার উক্ত দ্রব্যের প্রতি চাহিদা কমে গেছে 12 হালি, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নেট রেজাল্ট হিসেবে দাম কমার ফলে, কিসের দাম কমার ফলে? এক্স দ্রব্য বা আপেলের দাম কমার ফলে তার পরিবর্তক প্রভাবের কারণে চাহিদা 10 হালি বাড়লেও ঋণাত্মক আয় প্রভাব অধিক শক্তিশালী হওয়ার জন্য 12 হালি কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তার 2 হালি আপেলের চাহিদা কমে যাচ্ছে, অর্থাৎ দাম কমতেছে, চাহিদাও কমতেছে। এক ধরনের সরাসরি বা ধনাত্মক সম্পর্ক। এই সরাসরি বা ধনাত্মক সম্পর্ক হওয়ার কারণে তোমরা দেখো দাম প্রভাবটা এক্ষেত্রে ধনাত্মক। দাম প্রভাব যখন ধনাত্মক হয় তখন দ্রব্যের প্রকৃতিটা হয় গিফেন, অর্থাৎ দাম কমলে চাহিদা কমে, দাম বাড়লে চাহিদা কমে, দাম বাড়লে চাহিদাও বাড়ে। এরূপ দ্রব্যকে বলা হয় গিফেন দ্রব্য। আমরা চিত্রে দেখি যে প্রাথমিক এই অবস্থা থেকে E0 হতে দ্রব্যের ভোগে এতটুকু, তাহলে SE পরিমাণ অর্থাৎ 10 হালি পরিমাণ আপেলের চাহিদা বাড়তেছে। এটা কী জন্য বাড়তেছে আমরা সেটা জানি, পরিবর্তক প্রভাবের কারণে E1 বিন্দু অনুযায়ী। এখন সেইখান থেকে ভারসাম্য চলে গেল কোথায়? E1 বিন্দু থেকে E2 বিন্দুতে, অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক আয় প্রভাব অধিক শক্তিশালী হওয়ার কারণে আমাদের E1 ভারসাম্য থেকে ভারসাম্য চলে গেল কোথায়? E2 বিন্দুতে। ফলে ওই আপেলের চাহিদা কমে গেল 12 হালি পরিমাণ। অ্যাজ এ রেজাল্ট চূড়ান্তভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপেলের চাহিদা প্রাথমিক অবস্থার থেকে 2 হালি পরিমাণ কমে গেল, অর্থাৎ PE প্রাইস ইফেক্ট দাম প্রভাব 2 হালি কমে গেল। তাহলে কী দাঁড়ালো? যে দাম কমার কারণে চাহিদা চূড়ান্তভাবে কমে গেল, অর্থাৎ দামের সাথে চাহিদার একটা সরাসরি সম্পর্ক নির্ণীত হলো। এই সরাসরি সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে গেল, অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে আমরা যেরূপ জানি যে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ঠিক আছে? অর্থাৎ শিক্ষার্থীরা, মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা, তোমরা আজকে স্লাস্কির সমীকরণ থেকে বেশ ভালোভাবে জানলে যে দাম প্রভাব ঋণাত্মক হওয়ার কারণে বা ধনাত্মক হওয়ার কারণে দ্রব্যের প্রকৃতিটা কীরকম হয়। ঋণাত্মক হলে সেটা স্বাভাবিক দ্রব্য হয়, আবার ঋণাত্মক হলেও সেটা নিকৃষ্ট দ্রব্য হয় যদি সেটা কম শক্তিশালী হয়। সেটা কম শক্তিশালী কী জন্য হবে? কারণ ওই যে ঋণাত্মক আয় প্রভাবটা কম শক্তিশালী হবে, এই ক্ষেত্রে দ্রব্যটা পাওয়া যাবে নিকৃষ্ট দ্রব্য। আর যদি এরূপ হয় যে দাম প্রভাব ধনাত্মক, সেই ধনাত্মক কীভাবে পাবো? সেটা ওই ঋণাত্মক আয় প্রভাব অধিক শক্তিশালী হওয়ার কারণেই আমরা পাবো। এরূপ ক্ষেত্রে যদি আমরা পাই তাহলে আমরা ওই ক্ষেত্রে দেখব যে
দাম প্রভাব ধনাত্মক। এই দাম প্রভাব ধনাত্মক হওয়ার কারণে দ্রব্যটা হবে কী ধরনের দ্রব্য? গিফেন দ্রব্য। শিক্ষার্থীরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করছি। ধন্যবাদ।